আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে নতুন এক সামরিক পরাশক্তির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে? সৌদি আরব, পাকিস্তান আর তুরস্কের এই মেগা ডিফেন্স প্যাক ইরানের ড্রোন ও পারমাণবিক হুমকির মুখে শুধুই কি এক কৌশলগত নিরাপত্তা ছাতা? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়ে রীতিমতো তোলপাড় চলছে সেই তথাকথিত মুসলিম ন্যাটো কি সত্যি সত্যি কোনো রক্তক্ষয়ী সামরিক জোটে রূপ নিতে যাচ্ছে কিনা, নাকি চোখ ধাঁধানো হেডলাইনের আড়ালে লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এক জটিল জিওপলিটিক্যাল ক্যালকুলেশন। আজকের এই স্পেশাল এপিসোডে কোনো প্রকার আবেগ বা গুজব দিয়ে নয়, বরং আমরা একদম ঠান্ডা মাথায় বাস্তব কিছু তথ্য, ইন্টেলিজেন্স ডেটা আর মিলিটারি স্ট্র্যাটেজি দিয়ে বিশ্লেষণ করব এই মক্কা চুক্তির প্রকৃত সমীকরণটা। যদি এক বাক্যে আমার কোল্ড হেডেড অ্যাসেসমেন্ট জানতে চান, তাহলে আমি বলবো নট ইয়েট। সহজ কথায়, আন্তর্জাতিক গণমাধ্যম যতই হইচই করুক, এটা এখনো ন্যাটো বা পূর্ণাঙ্গ কোনো সমন্বিত সামরিক জোটে রূপ নেয়নি। তবে হ্যাঁ, একে আমরা ন্যাটো স্টাইলের একটা যৌথ নিরাপত্তার কাঠামোর প্রাথমিক ভ্রূণ বা এমব্রায়োনিক ফর্ম বলতে পারি। কেন? চলুন কারণটা একটু বুঝে দেখি। রয়টার্সের সাম্প্রতিক রিপোর্ট এবং আমাদের কাছে থাকা ডিপ্লোম্যাটিক যেসব তথ্য, তার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে এখানে ন্যাটোর সেই বহুল আলোচিত আর্টিকেল 5 এর মতো অ্যাটাক অন ওয়ান মানে অ্যাটাক অন অল নীতিটি কাগজে কলমে তুলে ধরা হলেও বাস্তব গ্রাউন্ডে কোনো অটোমেটিক মিলিটারি রেসপন্স মেকানিজম এখন পর্যন্ত তৈরি হয়নি। কোনো ইন্টিগ্রেটেড কমান্ড স্ট্রাকচার, স্ট্যান্ডিং জয়েন্ট ফোর্স কিংবা কোনো কমন ডিফেন্স বাজেট বা যৌথ সামরিক তহবিলের কোনো ঘোষণাও এখনো আসেনি। তাহলে এর মানে কি? এর মানে হলো, কালকে যদি এই তিনটা দেশের কোনো একটা দেশ আক্রান্ত হয়, তবে অন্য দুই দেশ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না, বরং আক্রান্ত হওয়ার পর সারাদানের মাত্রা এবং পরিধি নির্ধারিত হবে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে বা কনসালটেশনের মাধ্যমে। অর্থাৎ সোজা হিসাব হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, মিলিটারি ইন্টিগ্রেশন। রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, কিন্তু সামরিক একীভূতকরণের যে ব্যাপারটা, সেটা এখনো বহুদূর। বাস্তবতা আপাতত কিন্তু এতটুকুই। এবার আসা যাক মূল প্রশ্নে। সৌদি আরব কেন হঠাৎ পাকিস্তান ও তুরস্কের মতো দুইটা ভিন্ন ভিন্ন সামরিক শক্তিকে এক টেবিলে এনে এমন একটা যৌথ নিরাপত্তা বলয় তৈরিতে মরিয়া হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর যদি আমরা এক শব্দে দিতে চাই, তাহলে সেই শব্দটা হবে তেহরান। আসেন, রিয়াদের তিনটা প্রধান ভয়ের জায়গাগুলোকে একটা একটা করে আমরা ভেঙে বুঝবার চেষ্টা করি। প্রথমত, আরামকো অ্যাটাক এবং ওয়াশিংটনের অনীহা। 2019 সালের সেপ্টেম্বরের কথা মনে করে দেখুন। রিয়াদের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে হঠাৎ ঝাঁকে ঝাঁকে ড্রোন আর ক্রুজ মিসাইল হামলা হলো। বিশ্ববাজারে তেলের দাম এক রাতে আকাশ ছুঁয়ে গেল। কিন্তু সেই ভয়াবহ আক্রমণের পর সৌদি রাজপরিবার সবচেয়ে বড় যে ধাক্কাটা খেলো, তা হলো আমেরিকার প্রতিক্রিয়া। ট্রাম্প প্রশাসন স্পষ্ট বুঝিয়ে দিল, ওয়াশিংটন আর আগের মতো অন্ধভাবে সৌদি নিরাপত্তার ফ্রি গ্যারান্টার হয়ে মাঠে নামবে না। ঠিক এই মুহূর্তেই রিয়াদের ট্র্যাডিশনাল সিকিউরিটি গ্যারান্টির বেলুনটা ফুটো হয়ে যায়। দ্বিতীয়ত, ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। ইয়েমেনের হুতি থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ কিংবা ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়া নেটওয়ার্ক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বলয় রিয়াদকে এক প্রকার ঘিরে ফেলেছে। নিয়মিত ড্রোন আর ব্যালিস্টিক মিসাইলের হুমকিতে থাকা রিয়াদের এখন কি প্রয়োজন? প্রয়োজন একটা এক্সটেন্ডেড ডেটারেন্স বা এমন একটা সামরিক ছাতা যা ইরানকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে 10 বার ভাবতে বাধ্য করবে। তৃতীয়ত, ইরানের নিউক্লিয়ার থ্রেশহোল্ড। তেহরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একদম দ্বার প্রান্তে বা নিউক্লিয়ার থ্রেশহোল্ডে অবস্থান করছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে রিয়াদের এমন কিছু পার্টনারের জরুরি প্রয়োজন ছিল যাদের সামরিক বাহিনীর দীর্ঘ গ্রাউন্ড যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের ব্যাকগ্রাউন্ডে পারমাণবিক সক্ষমতার একটা ছায়াও রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান আর তুরস্ক কি আসলেই সৌদির স্বার্থে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে নামবে কখনো? এই পুরো খেলাটা বোঝার জন্য আপনাকে আগে এই তিনটা দেশের মধ্যে গড়ে ওঠা ক্যাপাবিলিটি কমপ্লিমেন্টারিটি ট্রায়াঙ্গেল বা সক্ষমতার পারস্পরিক পরিপূরক ত্রিভুজটি বুঝতে হবে। আসেন, এই তিনটা দেশের কার্ডগুলো একে একে টেবিলের দিকে
তুলে আমরা দেখার চেষ্টা করি। প্রথম প্লেয়ার হচ্ছে সৌদি আরব। সৌদির টেবিলে আনা স্ট্র্যাটেজিক অ্যাসেট হলো তাদের বিশাল ক্যাপিটাল বা পুঁজি বা টাকা। এছাড়াও তাদের আছে পেট্রোডলার, এনার্জি এবং তাদের ভৌগোলিক অবস্থান। কিন্তু রিয়াদের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? তারা বিলিয়ন বিলিয়ন ডলার ঢেলে অত্যাধুনিক F-15 ফাইটার বা এয়ার ডিফেন্স মিসাইল কিনতে পারবে ঠিকই, কিন্তু তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ডেপথ বলতে গেলে একদম জিরো। তারা অস্ত্র চালাতে জানে কিন্তু বানাতে জানে না। ইরানের সাশ্রয়ী ড্রোন আর মিসাইল প্রযুক্তিকে টেক্কা দিতে রিয়াদের প্রয়োজন ছিল উন্নত ডিফেন্স টেকনোলজি এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সৈন্য। সেকেন্ড প্লেয়ার পাকিস্তান। বাস্তব গ্রাউন্ডে পাকিস্তানের সবচেয়ে বড় ক্ষমতা কিন্তু স্রেফ তাদের পরমাণু বোমা নয়, তাদের মূল শক্তি হলো তাদের বিশাল ও প্রস্তুত ম্যান পাওয়ার বা আর্মি, দশকের পর দশক ধরে তৈরি হওয়া মিলিটারি এক্সপেরিয়েন্স এবং তাদের নিউক্লিয়ার ব্যাকগ্রাউন্ড। সৌদি রাজ পরিবারের নিরাপত্তায় পাকিস্তানি সেনারা কিন্তু বহু আগে থেকেই কাজ করে আসছে। তাই এই নতুন প্যাক্ট থেকে পাকিস্তানের 3টা লাভ খুব সরাসরি। প্রথম লাভ হচ্ছে সৌদির অর্থনৈতিক সাহায্য তারা পাবে, দ্বিতীয়ত হচ্ছে তুর্কি অ্যাডভান্স ডিফেন্স টেকনোলজি তারা হাতে পাবে, এবং তৃতীয়ত হচ্ছে গালফ অঞ্চলের রাজনীতিতে তাদের নতুন একটা স্ট্র্যাটেজিক অবস্থান তৈরি হবে। তবে এখানে একটা মস্ত বড় চ্যালেঞ্জও আছে। পাকিস্তানের সাথে ইরানের প্রায় 900 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। ভারতের সাথে পূর্ব সীমান্তে 24 ঘন্টা টানাপোড়েন রেখে ইসলামাবাদ কখনোই কি পশ্চিম সীমান্তে ইরানের সাথে নতুন করে সীমান্ত যুদ্ধ তৈরি করার মতো ভুল করবে? এবার আসি তৃতীয় প্লেয়ার তুরস্কের প্রসঙ্গে। আঙ্কারা হলো এই টেকনিক্যাল ত্রিভুজের সবচেয়ে বুদ্ধিমান প্লেয়ার। তারা একাধারে ন্যাটো সদস্য আবার আঞ্চলিক পরাশক্তি। তারা বায়রাক্তার ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং শিপ বিল্ডিংয়ে নিজেদের বিশ্বমানের পর্যায়ে অলরেডি নিয়ে গেছে। তুরস্ক এই প্যাক্টকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাবের বাইরে গিয়ে নিজস্ব নতুন এক সিকিউরিটি আর্কিটেকচার বানাতে চায়। আর সেই সাথে তাদের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য তারা খুঁজছে সৌদির বিশাল পেট্রোডলারের মার্কেট। কিন্তু মনে রাখবেন, তুরস্ক ইরানের সাথে সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে জড়াবে না। তেহরানের সাথে আঙ্কারার সম্পর্ক প্রতিযোগিতামূলক হলেও অত্যন্ত প্র্যাগম্যাটিক বা বাস্তবসম্মত। যে কোনো সামরিক জোটের আসল শক্তিমত্তা কিন্তু মেমোরেন্ডামের সুন্দর সুন্দর ফন্টে লেখা চুক্তিতে মাপা হয় না। আসল পরীক্ষাটা হয় একটা খুব সাধারণ প্রশ্নে। কালকে যদি রিয়াদ সত্যি সত্যি আক্রান্ত হয়, আঙ্কারা আর ইসলামাবাদ কি নিজেদের রক্ত দিতে যুদ্ধের ময়দানে নামবে? এটাই হলো জোটের প্রধান রিয়েল টেস্ট, অ্যাসিড টেস্ট। চুক্তিপত্রে যতই গরম গরম ভাষা থাকুক, আক্রমণের পর আঙ্কারা বা ইসলামাবাদের প্রতিক্রিয়া যদি হয় আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি, তাহলে কিন্তু ডেটারেন্সের সেই বেলুনটা প্রথম দিনই ফুটো হয়ে যাবে। এখানেই এই জোটের দুটা বড় স্ট্রাকচারাল উইকনেস যেটা স্পষ্ট হয়ে ওঠে। প্রথম দুর্বলতাটা হলো নো অটোমেটিক ট্রিগার। আমরা আগেই বলেছি, চুক্তিতে স্বয়ংক্রিয় সামরিক হস্তক্ষেপের কথা কোথাও বলা নেই। রাজনৈতিক সংহতি আর সামরিক অভিযান দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা জিনিস। সেকেন্ড যে দুর্বলতাটা আছে সেটা হচ্ছে দ্য ইরান ডাইভার্জেন্ট, মানে থ্রেট পারসেপশনের মারাত্মক অমিল। 3টা দেশের চশমা 3 রকম। এই 3টা দেশ একই চশমা দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্য অথবা বিশ্বকে দেখে না। সৌদি আরবের কাছে ইরান হলো একটা সরাসরি অস্তিত্বের হুমকি বা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেরকম বাংলাদেশের জন্য ভারত। পাকিস্তানের কাছে ইরান হলো একটা সীমান্ত প্রতিবেশী দেশ। ইরানের সাথে সংঘাত মানে নিজ দেশের অভ্যন্তরে, বিশেষ করে অস্থির বেলুচিস্তানে নতুন করে আগুন জ্বালানো। আর তুরস্কের কাছে ইরান হলো একটা আঞ্চলিক প্রতিযোগী, কিন্তু একই সাথে তাদের সাথে জ্বালানি ও সীমান্ত বাণিজ্যের গভীর সম্পর্ক ইতোমধ্যেই বিদ্যমান। সুতরাং সৌদি আরব যদি এই জোটকে বিশুদ্ধ ইরান বিরোধী অক্ষ হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে কিন্তু পাকিস্তান আর তুরস্কের নিজস্ব জাতীয় স্বার্থের টানে এই জোট রাজনৈতিকভাবে কলাপস করবে। অনেকেই বলছেন এটা নাকি আমেরিকা কিংবা চীনকে কাউন্টার করার জন্য তৈরি হওয়া নতুন কোনো ব্লক। আই মে বি রং, বাট আমার কাছে মনে হয় এই
বয়ান অথবা এই ধারণাটা একদমই ভুল। এই তিনটা দেশের স্ট্র্যাটেজিক ফিলোসফি হলো নোবডি ওমস আস কমপ্লিটলি। বিষয়টা বোঝেন, সৌদি আরব চায় এমন একটা ওয়ার্ল্ড অর্ডার যেখানে সে একই সাথে ওয়াশিংটন, বেইজিং, মস্কো, আঙ্কারা এবং নয়াদিল্লির সাথে ব্যবসা করতে পারবে। অন্যদিকে পাকিস্তান চীনের অল ওয়েদার পার্টনার, আবার তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। সুতরাং এইটা মার্কিন বা চীন বিরোধী কোনো অক্ষ মোটেই না। এটা স্রেফ পশ্চিমা বিশ্বের ওপর একক নির্ভরতা কমিয়ে নিজেদের দর কষাকষির ক্ষমতা বা বার্গেনিং পাওয়ার একটু বাড়ানোর একটা খুব সুচতুর পরিকল্পনা বা চাল। এইবার আসি সবচেয়ে সেন্সিটিভ ইস্যুটাতে, সেটা হচ্ছে নিউক্লিয়ার আমব্রেলা। চুক্তির কোথাও কিন্তু সৌদিকে কোনো ফর্মাল পারমাণবিক ছাতা বা নিউক্লিয়ার আমব্রেলা দেওয়ার কথা লেখা হয়নি, বলা হয়নি। কিন্তু বাস্তব রাজনীতির ব্যাকগ্রাউন্ড অন্যরকম। যখন একটা পারমাণবিক শক্তিধর দেশ, যেমন ধরেন এক্ষেত্রে পাকিস্তান, কোনো যৌথ প্রতিরক্ষা ফ্রেমওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত থাকে, তখন প্রতিপক্ষ অর্থাৎ ইরানের মতো দেশের এসকেলেশন ক্যালকুলেশন বা আক্রমণের হিসাব নিকাশ পাল্টে যেতে পারে। চুক্তির টেক্সটে না থাকলেও পারমাণবিক ছায়াটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ঠিকই দৃশ্যমান থেকে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম আর ইউটিউবে এখন বিভিন্ন তথাকথিত লিকড ডসিয়ার ঘুরে বেড়াচ্ছে। একে ক্রিসেন্ট কম্প্যাক্ট বলা হচ্ছে এবং এতে আল উলার গোপন বৈঠক, নিউক্লিয়ার টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে জয়েন্ট ড্রোন প্রোডাকশনের নানা মুখরোচক দাবি করা হচ্ছে। আমি অবশ্য একজন অ্যানালিস্ট হিসেবে বলবো যে এইসব গুজবে মোটেই কান দেবেন না। আমাদের ওভারঅল যে অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের প্রেক্ষিতে এই দাবিগুলোকে মূলত তিনটা ভাগে আপনি ভাগ করতে পারবেন। প্রথম ভাগটা হচ্ছে কনফার্ম তথ্য বা যা শতভাগ নিশ্চিত তথ্য। যেমন ধরেন মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট সই হয়েছে, যৌথ প্রতিরক্ষার প্রতিশ্রুতি হয়েছে, কনসালটেশন মেকানিজম হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক স্ট্রাকচার তৈরি করা হবে বলে ঘোষণা, এটাও ঠিক, কনফার্ম। এবার আসি দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে প্লসিবলস বা যা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করা যায়। যেমন ধরেন প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে, গোয়েন্দা তথ্য আদান প্রদান সম্ভব, তিন দেশের মধ্যে গভীরতর সামরিক প্রশিক্ষণ এবং ড্রিল মানে এক্সারসাইজগুলো হবে, এটাও সম্ভব। আর তৃতীয় ভাগে আছে হচ্ছে আনভেরিফাইড বা যা নিশ্চিত নয়, এবং এইটা হচ্ছে রেড ফ্ল্যাগ এরিয়া। যেমন ধরেন গোপন নিউক্লিয়ার ডিল, তুর্কি পার্সোনালদের পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে উপস্থিতি, কিংবা গোপন ইন্টেলিজেন্স ফিউশন সেন্টার। ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রমাণ ছাড়া এগুলোকে সত্যি বলে ধরে নেওয়া পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক ভুল হবে। তো এবার আসা যাক আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই ভূ রাজনৈতিক খেলায় আমাদের বাংলাদেশ ঠিক কী করবে। আমি একটা প্রেসক্রিপশন এক্ষেত্রে দিতে চাই, সেটা হচ্ছে জয়না করার দরকার নেই, আবার এই জোটটাকে ইগনোরও করার দরকার নেই। বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হচ্ছে কোঅপারেট উইদাউট বিকামিং ক্যাপটিভ। সোজা কথায় কারো অধীনে বন্দী না হয়ে নিজের স্বার্থে সবার সাথে সহযোগিতা বজায় রাখা। তাহলে চলেন খুব সংক্ষেপে বক্তব্যের শেষে এসে আমরা ঢাকার জন্য 5টা স্ট্র্যাটেজিক মুভ সাজেস্ট করি। মুভ নাম্বার 1, তুরস্কের সাথে টেকনোলজিক্যাল পার্টনারশিপ গড়ে তোলা। আমাদের মূল ফোকাস হওয়া উচিত ড্রোন, কাউন্টার ড্রোন, রাডার ও নেভাল সিস্টেমসের দিকে। আমাদের লক্ষ্য হবে বাই লেস বিল্ড মোর, মানে কম কেনেন বেশি বানান। অস্ত্র কেনার চেয়ে প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় অ্যাসেম্বলিতে জোর দিতে হবে। মুভ নাম্বার 2, সৌদির সাথে ক্যাপিটাল প্লাস ডিফেন্স প্যাকেজ। শুধু রেমিটেন্স যোদ্ধা হিসেবে শ্রমিকদের পাঠানোর পুরানো মডেল থেকে বের হয়ে সৌদির বিশাল পুঁজিকে বাংলাদেশের অবকাঠামো ও ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে কাজে লাগাতে হবে। এবার আসি মুভ নাম্বার 3, পাকিস্তানের সাথে প্র্যাগমেটিক মিলিটারি কোঅপারেশনটা জারি রাখতে হবে। আমাদের মিলিটারি অফিসারদের ট্রেনিং, স্টাফ কোর্স, তারপর হচ্ছে অ্যারোস্পেস নলেজ শেয়ারিংয়ে আমরা একত্রে কাজ করতে পারি। তবে আমাদের একটা রেড লাইন খুব পরিষ্কার করে রাখতে হবে, সেটা হচ্ছে কখনোই ইন্ডিয়া ব্যালেন্সিং অ্যালায়েন্স হিসেবে পাকিস্তানের সাথে আমাদের রিলেশনটাকে তুলে ধরা যাবে না।
4 নম্বর মুভ যেটা হবে সেটা হচ্ছে ভারতকে ব্যালেন্স করা, কিন্তু আইসোলেট করা না। আমাদের স্পষ্ট নীতি হতে হবে ইন্ডিয়া ইজ এ নেবার, নট বাংলাদেশ সিকিউরিটি ম্যানেজার। ভারতের সাথে সীমান্ত আর বাণিজ্য ঠিক রেখেই আমরা অন্যান্য শক্তির সাথে আমাদের সম্পর্ক বাড়িয়ে নিজেদের বার্গেনিং পাওয়ার বা দর কষাকষির ক্ষমতা বাড়াতে পারি। আর মুভ নম্বর 5, বে অফ বেঙ্গল, এটা নিয়ে মাল্টিভেক্টর নেটওয়ার্কিং। আমরা কোনো ব্লকের স্যাটেলাইট হতে চাই না। তুরস্ক থেকে আমরা নিব টেকনোলজি, সৌদি থেকে নিব তাদের ক্যাপিটাল, পাকিস্তান থেকে নিব তাদের মিলিটারি ট্রেনিং, আর চীন, জাপান আর ইউএসএকে ব্যবহার করব আমাদের অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তায়। সেই সাথে ঢাকার 5টা অলঙ্ঘনীয় রেড লাইন্সও মনে রাখতে হবে। সেই রেড লাইন্সগুলো কি? রেলওয়ে নম্বর 1, কোনো স্বয়ংক্রিয় সামরিক হস্তক্ষেপ চুক্তিতে কখনো সই করা যাবে না। রেড লাইন নম্বর 2, ইরান, ইসরায়েল, ভারত বা চীনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধঙ্গী ভাব দেখিয়ে কোনো অবস্থান নেওয়া যাবে না। রেড লাইন নম্বর 3, বাংলাদেশের মাটি কোনো বিদেশি সামরিক ঘাঁটি হতে দেওয়া যাবে না। রেড লাইন নম্বর 4, জাতীয় সংবেদনশীল ডাটা কখনোই যেন লিক না হয় সেটা নিশ্চিত করতে হবে। আর রেড লাইন নম্বর 5, অস্ত্র কেনাকাটায় কখনোই একটা মাত্র দেশের উপরে কোনো ডিপেন্ডেন্সি বা নির্ভরতা তৈরি করা যাবে না। অনেকেই হয়তো জানতে চাইবেন এই জোটের সাথে যুক্ত হওয়া বা দূরে থাকার আসল লাভ ক্ষতির হিসাবটা কি। চলুন, কোনো জটিল টেবিল, চার্ট, অঙ্ক এগুলো ছাড়াই একদম সহজে গল্পের ছলে আপনাদেরকে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি টার্কিশ অক্ষের দিকে তাকাই, তবে সেখান থেকে বিশ্বমানের আধুনিক সামরিক প্রযুক্তি পাওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় লাভ। কিন্তু এর সাথে ঝুঁকি হলো পশ্চিমা বিশ্ব বা ন্যাটো যদি আঙ্কারার ওপর কোনো স্যাংশন দেয়, তাহলে কিন্তু আমাদের ওপরও পরোক্ষ চাপ চলে আসতে পারে। এবার আসি সৌদি অক্ষের কথায়। সেখানে বিশাল পুঁজি আছে, এনার্জি সিকিউরিটি আছে, আর রেমিটেন্স পাওয়ার সুযোগ আছে। এগুলো আমাদের জন্য খুবই লাভজনক। তবে সবচেয়ে বড় ঝুঁকি হলো মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি বা ইরান সৌদির কোনো রক্তক্ষয়ী যুদ্ধে আমরা প্রক্সি হয়ে যেন জড়িয়ে না পড়ি, সেটা নিশ্চিত করা খুব জরুরি। আর পাকিস্তান এক্সিসের ক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে, অবশ্যই আমরা তাদের কাছ থেকে উচ্চমানের সামরিক প্রশিক্ষণ আর স্টাফ কোর্সের নলেজ পাবো, কিন্তু তাদের সাথে অতিরিক্ত মাখামাখি আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের কূটনৈতিক টানাপোড়েন বাড়াতে পারে, যেটা আবার কিন্তু আমাদের ভৌগোলিক বাস্তবতায় একটা আনওয়ান্টেড রিস্ক, অত্যন্ত ঝুঁকিপূর্ণ রিস্ক। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যদি ঝোঁকের মাথায় এই ইসলামিক ন্যাটো বা মক্কা প্যাক্টের ফুল মেম্বার হয়ে যাই, তাহলে সাময়িকভাবে আমাদের আঞ্চলিক ভাবমূর্তি হয়তো একটু উজ্জ্বল হবে, কিন্তু তার বদলে সবচেয়ে বড় যে অমূল্য সম্পত্তি আমরা হারিয়ে ফেলব, আর সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতা। তাহলে মূল শিক্ষা কি? মূল শিক্ষাটা হলো, মেম্বার না হয়েও স্রেফ কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমেই আমরা আমাদের লাভের সবটুকু এখান থেকে তুলে নিতে পারি। অতিরিক্ত ঝুঁকি ঘাড় পেতে নেওয়ার কোনো মানেই হয় না। বিশ্ব রাজনীতিতে এখন যে নতুন মেরুকরণ শুরু হয়েছে, সেখানে বাংলাদেশ কোনো দেশের বা কোনো সামরিক অক্ষের জয়েন্ট পার্টনার হতে পারে না। আমাদের শক্তি পরমাণু বোমা বা মিসাইলে নয়। আমাদের আসল ট্রাম্প কার্ড হলো জিওগ্রাফিক রিলেভেন্স প্লাস স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি প্লাস ডাইভার্সিফাইড পার্টনারশিপস। বাংলাদেশের পররাষ্ট্রনীতি চূড়ান্ত গোল্ডেন ফর্মুলা হওয়া উচিত একটাই। কি সেটা? সেটা হচ্ছে এঙ্গেজ। ইয়েস, সবার সাথে আলোচনায় যেতে হবে আমাদেরকে। আর নিজেদের স্বার্থে গভীর সহযোগিতা যে চুক্তি অথবা আলোচনা করার সুযোগ আসবে, সেটাতে অবশ্যই আমাদের এঙ্গেজ হতে হবে, বাট কারো উপরে অন্ধভাবে নির্ভরশীল হওয়া যাবে না। সো আমি আমার মতামত দিলাম এই ভিডিওতে, বাকি আপনারা আপনাদের নিজস্ব বিবেচনা থেকে আমাকে জানান যে আসলে এই জোটে বাংলাদেশের কি এখনই জয়েন করা উচিত, নাকি আর একটু অপেক্ষা করা উচিত, দেখা উচিত, তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। ডিকোডেড ডিলেজ খানের আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের কোনো পর্বে আবারও কোনো টেকনিক্যাল স্ট্র্যাটেজিক ইস্যু নিয়ে ডিকোড করতে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।